নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথমেই বলে রাখি, আপনারা নিশ্চয়ই শুনেছেন ৮০ দশকের গোড়ার দিকে আমিও শুনতাম বিবিধ ভারতীতে বিভিন্ন যাত্রা শোনানো হতো না, যাত্রার বিজ্ঞাপন। নট্য সম্রাট ভৈরব গঙ্গোপাধ্যায়, আমার একটা মনে আছে একটা যাত্রার নাম, পুত্রের বুকে আগ্নেয়গিরি, মায়ের বুকে বন্যা, দেব শিশুর কান্না। নট্য সম্রাট ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত, নির্দেশিত, সম্ভবত অভিনীত। অমুক গ্রামে তমুক গ্রামে বুকিং এর জন্য ফোন নাম্বার আর চিতপুরে ওই যাত্রা পার্টির অফিসের কথা বলা হতো। তো ওই যাত্রার কথা শুনতাম, নট্য সম্রাটের কথা শুনতাম। তবে সাম্প্রতিক কালে বাংলায় একজন নট্য সম্রাজ্ঞীও কিন্তু এসেছেন। তিনি একদারে প্রযোজক, পরিচালক, লেখক এবং মূল অভিনেত্রী। বলছি সে কথা, তৃণমূল কংগ্রেসের স্লোগান কি ছিল? মা মাটি মানুষ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কটাক্ষ করে বলেছিলেন যে যাত্রাপালা নাকি। তৃণমূল কংগ্রেসের স্লোগান মা মাটি মানুষ, কটাক্ষ করেছিলেন। সে তিনি করতেই পারেন, তো কটাক্ষের পরিণাম তো ভালো হয়নি। রাজ্যপাট খুইয়ে বামেরা এখন শূন্যে পরিণত হয়েছে। ক্ষমতায় আসার প্রথম 2 বছরের মধ্যে, বিজয়ার পরে আপনাদের অনেকের মোবাইলেই সেই SMS-টা এসছিল, বিজয়া দশমীর পরে মা চলে গেলেন, পড়ে রইলেন মাটি মানুষ আর মমতা। সম্ভবত বামপন্থীরাই এটা তৈরি করেছিলেন মা মাটি মানুষকে সামনে রেখে। যাই হোক, তো মা মাটি মানুষ হচ্ছে বুদ্ধবাবুর বাসায় যাত্রাপালা। তো সেই যাত্রাপালা আবার নতুন করে আমরা দেখলাম নবান্নের সভাঘরে। এই যাত্রাপালার নাম অবশ্য মা মাটি মানুষ নয়, এই যাত্রাপালার নাম দিদিমণির কানমোলা। এই যাত্রাপালার রচয়িতা, প্রযোজক, নির্দেশক এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি ভালো কবিতা লেখেন, সিনথেসাইজার বাজিয়ে গান করেন, তার 100-র উপর বই বেরিয়েছে, এপাং ওপাং ঝপাং, সৃষ্টি গুণে এক অন্য মাত্রায় পৌঁছেছে। তো তিনি যে ভালো স্ক্রিপ্ট লেখেন, অভিনয় করেন, নির্দেশনা দেন, এটা জানা ছিল না, বঙ্গবাসী জানল। সৌজন্যে ওই 24 তারিখ বিকেল 4টে নবান্নের সভাঘরে বৈঠক। মুখ্যমন্ত্রী কি বললেন? কানে বাজছে, আমি কোনো টাকা তোলার মাস্টার চাই না, আমি চাই জনসেবক। জনসেবক মানুষের সেবা করবেন, তিনি রাজনৈতিক দল করবেন কেন? তৃণমূল করবেন কেন? রামকৃষ্ণ মিশন আছে, ভারত সেবাশ্রম সংঘ আছে, অন্য অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে। নিঃস্বার্থে নারায়ণ সেবা করতে পারবেন। জীব জ্ঞানে শিব জ্ঞানে জীব সেবা, বিবেকানন্দ অনেকবার বলেছেন। তৃণমূল কংগ্রেস করবেন সবাই নয়, অধিকাংশই। তোলা তুলবেন না, টাকা তুলবেন না, এটা হয় নাকি? শতাব্দীর শ্রেষ্ঠ রসিকতা। আমি একটা বলেছিলাম না, একটা জোক নয়, এটা সত্যি কথা। হেমচন্দ্র নস্কর বলেছিলেন, বিধানবাবুর আমলের মন্ত্রী, এই বেলেঘাট অঞ্চলে থাকেন। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, হেমবাবু, বিধানবাবুর মন্ত্রিসভা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? রসিক মানুষ ছিলেন, বললেন, শোনো ভাই, একজন কালীপদ, একজন খালিপদ, আর বাকি সব চতুষ্পদ। কালীপদকে কালীপদ মুখার্জি পরিচিত ছিল ডেন্টাল কালী নামে। স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের যে পুরনো অফিস ছিল না হাজি মহসিন স্কোয়ারে, কালীপদ মুখোপাধ্যায় স্মৃতি ভবন। খালিপদ হচ্ছেন যাদব পাঁজা, গান্ধী ভক্ত বলে তিনি চটি পরতেন না। আর বাকি সবাই বিধানবাবুর কাছে একেবারে কেঁচোর মতো গুটিয়ে থাকতেন। তাই তিনি
হেমচন্দ্র নস্কর এই উক্তিটা করেছিলেন, একজন কালীপদ, একজন খালিপদ, একজন বাকিরা সব ... মানে চতুষ্পদ। মুখ্যমন্ত্রীর বকা ঝকা ভৎসনার পর আমলাকুল, জনপ্রতিনিধি, চেয়ারম্যান, ডাকসাইটে মন্ত্রীদের অবস্থা দেখে আমার সেই হেমচন্দ্র নস্করের কথাটাই মনে পড়ে যাচ্ছিল। মুখ্যমন্ত্রী কত কথা বললেন না, জনসেবক চাই, টাকা তোলার মাস্টার নয়। আমি জানি না ওখানকার উপস্থিত কেউ এটা বলেছেন কিনা, মহারাজ তুমি সাধু হলে আজ আমরা সবাই চোর। জানি না কেউ গুনগুন করে বলেছেন না অস্ফুট স্বরে বলেছেন, জানি না। তো মুখ্যমন্ত্রী খুব সুন্দর চিত্রনাট্যটা রচনা করেছিলেন, ভেবেছিলেন বাংলার মানুষ খাবে। ববি হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বোস, তারপরে অরূপ রায়, ইন্দ্রনীল সেন, কাউকে রেয়াত করেননি। ববি হাকিমকে বলেছেন যে ওই পুরনগর উন্নয়ন দপ্তর সব টাকা পেয়ে যায়, নজরদারি করে না। ইন্দ্রনীল সেনকে বলেছেন যে তথ্য প্রযুক্তি, এই তথ্য সংস্কৃতি দপ্তরের কোথায় জমি বেআইনিভাবে পড়ে আছে খোঁজই রাখে না। উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে লর্ডস বেকারির মোড়ে 29 কাঠা জমি বেহাত হয়ে গেছে। সৌগত রায় চেষ্টা করেছিলেন, পারেননি। সুজিত বসুকে তো ধুয়ে দিয়েছেন। সুজিত নাকি কম্পিটিশন করে লোক বসাচ্ছে, অর্থাৎ বাইরের লোক, অবাঙালি লোক সরকারি জমিতে বসে যাচ্ছে, সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন এরপর তো কলকাতা শহরে আর বাংলা ভাষায় কথা বলার লোকই থাকবে না। তারপরে অরূপ রায়কে বলেছেন হাওড়ার যে অবস্থা, এমন বেআইনিভাবে বাড়ির নকশা অনুমোদন করা হচ্ছে, সরু গলির মধ্যে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারবে না। আমলাকুলও রেহাই পায়নি। অমৃতা রায় বর্মন এসডিও, তিনি রোষের মুখে পড়েছেন। অনেক ডিএম, এসডিও, পুলিশের লোকজনকেও তিনি সতর্ক করেছেন যে করে কমে খাওয়া চলবে না। এই ধরনের কথা মুখ্যমন্ত্রী অনেকবার বলেছেন, কিন্তু যাদেরকে বললেন সবাই শুনলো, লাইভ হচ্ছিল। তিনি দাগিয়ে দিলেন, যে বললেন যে এই লোকগুলো অসৎ, কিন্তু কোনো ব্যবস্থা নিলেন না। বললেন যে কম্পিটিশন করে লোক বসাচ্ছে। আমলাদের উদ্দেশ্যে, নেতাদের উদ্দেশ্যে বললেন টাকা খেয়ে না টাকা দিয়ে কিভাবে হচ্ছে তিনি সব জানেন। আরে জানেন যখন ব্যবস্থা নিচ্ছেন না কেন? তাহলে সেই মন্ত্রীরা কি করে এখনো আপনার মন্ত্রিসভায় আলো করে থাকে? আপনি দেখাতে চাইলেন আপনি হচ্ছেন সততার মূর্ত প্রতীক, আর আপনার আমলাশাহী, আপনার পলিটিক্যাল কলিগ যারা অনেকে মন্ত্রিসভায় আছেন, পুরো প্রশাসনের মাথা হয়ে আছেন, তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত। আপনি হচ্ছেন ওই সবকিছুর ঊর্ধ্বে। খুব কাঁচা চিত্রনাট্য। প্রথম কথা, আপনি যে পশ্চিমবঙ্গের মানুষকে একটা ন্যারেটিভ তৈরি করে গেলাতে চাইছেন, সেটা কাল 24শে জুনের ওই সভাঘরের বৈঠক এবং তারপর লাইভ সম্প্রচারের মাধ্যমে স্পষ্ট। আপনার যদি কিছু বলার থাকতো তাহলে আপনি রুদ্ধদ্বার কক্ষে বৈঠক করতে পারতেন। সংবাদ মাধ্যমের ক্যামেরার কোনো প্রয়োজন ছিল না। পুরোটাই হলো আপনার ভাবমূর্তিকে ঘষে মেজে একটু উজ্জ্বল করার চেষ্টা। আপনি আপনার মন্ত্রীদের নামে কত কথা বললেন, কার্যত প্রমাণ করলেন তারা অসৎ, সবাই নয়, অকর্মণ্য। কিন্তু তারপরও সেই মন্ত্রীরা কিন্তু মন্ত্রিসভাতে রয়ে যাবে। বললেন যারা কাজ করবে না তাদের ছুঁড়ে ফেলে দেবেন, টিকিট দেওয়া হবে না। এসব আপনি অনেকবার বলেছেন। আপনি কোনো সিনিয়র লিডারের টিকিট কাটতে পারবেন না, কারণ আপনি জানেন টিকিট কাটলে পরেই এরা অন্য দলে চলে যাবে।
তাই আপনি ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, কিন্তু বর্ষাচ্ছেন না। ওগুলো লোকের কাছে বার্তা দেওয়ার জন্য, ভালো সাজার জন্য। দেখো, মুখ্যমন্ত্রী আন্তরিকতার কোনো ঘাটতি নেই, কিন্তু দলের সতীর্থগুলো ঠিক না। আর ভোটটা তো আমরা মমতাকেই দিই, তিনি তো 294টা কেন্দ্রের প্রার্থী। তাহলে মুখ্যমন্ত্রী 294টা কেন্দ্রের প্রার্থী, আর সতীর্থদের এই সমস্ত কাজের তিনি দায়ভার নেবেন না, চাপিয়ে দেবেন মেয়র চেয়ারম্যানদের ঘাড়ে। এটা চলতে পারে? আসলে পুরোটাই আইওয়াস। লোকসভা নির্বাচনে 29টা আসন পেয়েছে তৃণমূল, ঠিক, কিন্তু পুরো এলাকায় ভরাডুবি হয়েছে। সেই জন্যই এটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ। 2 বছর বাদে বিধানসভা ভোটে যাতে শহরের মানুষ ক্ষমা ঘেন্না করে ভোটটা তাদের দেয়, দেখাতে চাইছেন। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, চেষ্টা ত্রুটি রাখছেন না, কিন্তু তার দলের অনেকেই ঠিক নয়, এই বার্তাটা তিনি দিতে চাইছেন। আপনি বলছেন কম্পিটিশন করে লোক বসাচ্ছে, আপনি অরূপ রায়কে বলছেন যে হাওড়ায় কি হচ্ছে সব তিনি জানেন, গলির মধ্যে 3তলা বাড়ির 5তলা অনুমোদন দেওয়া হচ্ছে, দমকল ঢোকার জায়গা নেই, অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা নেই, তারপরেও তারা মন্ত্রী সভায় থাকে কি করে? অর্থাৎ পুরোটাই আইওয়াস। মুখ্যমন্ত্রীর সেই সাহস নেই যাদের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ তুলছেন তাদের মন্ত্রিসভা থেকে বা পুরসভা থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অর্থাৎ পুরোটাই আইওয়াস। লোকসভা ভোটে পুরো এলাকায় ফল খারাপ হয়েছে, ড্যামেজ কন্ট্রোল করতে হবে, সব দায় চাপিয়ে দিলেন পুরো প্রতিনিধি, মেয়র, চেয়ারম্যান, কয়েকজন মন্ত্রীর ঘাড়ে, কিছু আমলার ঘাড়ে। বলেছেন টেন্ডার এবার সেন্ট্রালাইজ ভাবে হবে, ঠিক আছে, হবে। পুরো চেয়ারম্যানরা পরিষেবা দেওয়ার ব্যাপারে মাথায় গামায় না, শুধু কর বাড়িয়ে চলে, লক্ষ্য শুধু টাকা কামানো। এই ধরুন সল্টলেকের কথা, সল্টলেকে রাস্তাঘাটের হাল খুব খারাপ, জঞ্জাল পড়ে থাকে। সল্টলেকের রাস্তাঘাটের হাল সত্যি খারাপ, অ্যাক্সিডেন্ট পর্যন্ত হতে পারে, এত খানা খন্দে ভর্তি রাস্তা। কে দেখবে? কাউন্সিলরদের কি ভূমিকা? এমন অনেক কাউন্সিলর আছে কলকাতায় যারা 10 বছর আগে কি করত, কি তাদের আয়ের উৎস ছিল, এখন তারা যে বিলাস বহুল জীবন যাপন করে, এই দামি দামি গাড়ি চড়ে, অনেকে বিদেশেও যায়, সেই টাকার উৎস কি? প্রশাসন জানে না এই কাউন্সিলররা কিভাবে টাকা রোজগার করে, কিভাবে স্কোয়ার ফুটে টাকা তোলে, কিভাবে গ্যারেজ বেচে টাকা তোলে। কাউন্সিলরদের উপদ্রবে আপনি কলকাতার কোনো ওয়ার্ডে নিজের উদ্যোগে কোনো বাড়ি করতে পারবেন না, বাড়ির ভেঙে চুরে নতুন করে করার কাজ করতে পারবেন না। কাউন্সিলরের ঠিক করে দেওয়া লোকের কাছ থেকে আপনাকে কাঁচামাল নিতে হবে, লেবার কন্ট্রাক্ট দিতে হবে কাউন্সিলরের মনোনীত সদস্যকে। মুখ্যমন্ত্রী জানেন না, তার প্রশাসন জানেন না, এটা হতে পারে? এখন আপনি এই সব কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেন। আপনার কথাগুলো শুনে কালকে মনে হচ্ছিল চোখ বন্ধ করে থাকলে কি বিরোধী দলের কোন নেত্রীর বক্তব্য শুনছি। অর্থাৎ আপনি বিরোধীর ভূমিকায় নেমে পড়লেন, শাসক ও বিরোধী আপনি, অর্থাৎ বিরোধীদের স্পেস দেবেন না। বিরোধীদের তোলা অভিযোগগুলোকে এমনভাবে আপনি সামনে নিয়ে আসলেন এবং আপনি অনর্গল আপনার আমলাদের, আপনার দলের কলিগদের ঝাড়লেন, তাহলে বিরোধীদের তোলা অভিযোগগুলোই মান্যতা পেয়ে গেল। কিন্তু বিরোধীরা যাতে অপোজিশন স্পেসটা না পায় সেজন্য একদিকে আপনি মুখ্যমন্ত্রী, আবার একই সঙ্গে আপনি বিরোধী নেত্রী, দুটো ভূমিকাই একসঙ্গে পালন করলেন। রাজনৈতিক কৌশল হিসাবে
এটা কতটা কাজে লাগবে ভবিষ্যৎ বলবে, কিন্তু পুরো এক্সারসাইজটাই হচ্ছে লোকের চোখে ধুলো দেওয়া। আপনি জানতেন না এই কাণ্ডগুলো হয়? কলকাতা পুরসভায় তৃণমূল ক্ষমতায় এসছে 2010 সালে, তখনও তারা রাজ্যে ক্ষমতায় আসেন, টানা 15 বছর ক্ষমতায় আছেন আপনারা। কাউন্সিলরদের উল্কা সদৃশ্য উত্থান, তাদের দামি গাড়ি, আয় বহির্ভূত সম্পত্তি, বেআইনি নির্মাণে তাদের যোগ, এগুলো আপনার প্রশাসন জানতো না? 2 কাউন্সিলর মারামারি করছে, একজন বলছে বেআইনি নির্মাণে এক কাউন্সিলর যুক্ত, আর এক কাউন্সিলর বলছে যে শৌচাগারের টাকাও নাকি সেই কাউন্সিলর মেনে নেয়। আপনি নাকি শোকজ করেছেন। শোকজে আবার কি? ওই শোকজের কি মূল্য আছে? আপনি লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখেছেন যে পুরসভা এলাকাগুলোয় মানুষ ভোট দেয়নি আপনাকে, তাই তাদের কাছেরা বার্তা দিতে কার্যত আইওয়াশ করবার জন্য এই মহা নাটকটি আপনি মঞ্চস্থ করলেন। যেই নাটকের রচয়িতা আপনি, মুখ্য চরিত্রে আপনি অভিনয় করলেন, নির্দেশনা আপনি দিলেন, প্রযোজনাও আপনার, বাকিরা সব এক্সট্রার ভূমিকায়। আপনি প্রধান চরিত্র পাঠ করলেন 1 ঘন্টার উপরে, কানমোলা দিলেন, কিন্তু ওইটুকুই। আপনার মন্ত্রিসভার সতীর্থদের সম্পর্কে আপনি প্রকাশ্যে ক্যামেরার সামনে যে কথাগুলো বললেন, তারপরে ওই সতীর্থরা কিভাবে মন্ত্রিসভায় থাকে, এই প্রশ্নটা উঠবেই। আপনি হাওড়ার কথা বললেন, হাওড়াতে সেই মমতা জয়সওয়ালের সময় থেকে এইসব গন্ডগোল হচ্ছে। ওই যে এক বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ার, তার বাড়ির কোমর থেকে দেওয়াল থেকে 25-26 কোটি টাকা উদ্ধার হয়েছিল। হাওড়ায় কি চলে আমরা জানি। গঙ্গার পশ্চিম কূল, বারাণসীর সমতুল। আপনি তো নবান্ন হাওড়ার মধ্যেই, 500 বছরের পুরনো শহর, এখনো কলকাতার ধারে কাছে আসতে পারে না। এর দায় কার? আমি শুধু আপনার প্রশাসনকে বলছি না, এরা পরম্পরা চলে আসছে। সিপিএম এর আমলেও হাওড়ার পুরো পরিষেবা ভালো ছিল না। তো এই তো হচ্ছে সামগ্রিক ছবি। জমি মাফিয়ারা কাওয়াখালীতে সক্রিয়, আপনি জানতেন না? আপনার গৌতম দেব যে কাজ করতে পারছেন না, সেটা আপনি জেনেও তাকে সরাননি। কেন সরান? আপনি বলছেন ডেভেলপমেন্ট অথরিটি তুলে দেব, পুরসভা আছে, লাভ কি? 400-500 লোক হাত টেপে গা টেপে ওইসব লোকদের অন্য দপ্তরে যেখানে দরকার ম্যান পাওয়ার সেখানে বাড়াতে খুবই ভালো। কিন্তু আপনি চিহ্নিত করলেন কোনটা? দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি আর হলদিয়া উন্নয়ন পর্ষদ। মানে কাঁথি তমলুক 2টো লোকসভা কেন্দ্র বিজেপি জিতেছে, ওগুলো শুভেন্দুবাবুর ভালো জায়গা। পূর্ব মেদিনীপুরে একটা বাদে সবকটা বিধানসভা বিজেপি এগিয়ে আছে, তাই আপনার মনে হলো যে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি কিছু কাজ করে না, হলদিয়া উন্নয়ন পর্ষদ কোনো কাজ করে না। কিন্তু আরো উন্নয়ন পর্ষদ আছে, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি। বললেন না? আপনি তো বললেন না, কারণ সেখানে আপনার প্রার্থী জিতেছে। যেখানে যেখানে আপনার প্রার্থী হেরেছে, সেখানেই ওই ডেভেলপমেন্ট অথরিটি আপনার কি বলবো, রোষের মুখে পড়েছে। অর্থাৎ পুরো অঙ্গটাই ভোট, নাগরিক পরিষেবাকে সামনে রেখে ভোট কুড়োনোর ছক। নিজে সর্বরোগর বিশল্যকরণী বলে মানুষের সামনে উপস্থাপিত হওয়ার মরিয়া প্রয়াস, তাতে দলীয় সতীর্থদের সম্মান থাকুক বা না থাকুক, ওনার কিছু তাতে এসে যায় না। সারা বাংলা দেখলো মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সতীর্থদের বলছেন কম্পিটিশন করে লোক বসাচ্ছে, ছবি আছে, ছবি দেখলে লজ্জা পাবেন, সব বলছেন। তো অফিসারদের সামনে মন্ত্রীদের সম্পর্কে বলছেন। এরপরে
মন্ত্রী পদে থাকা এই ভদ্রলোকদের পক্ষে কি আদৌ সমীচীন? আপনার যদি এদের কাজকর্ম নিয়ে এত ক্ষোভ থাকে, তাহলে নতুন মুখ নিয়ে আসুন মন্ত্রিসভায়, ঢেলে সাজান। আপনি ভৎসনা করবেন, সংবাদ মাধ্যম লাইভ করবে, আপনার নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করার চেষ্টা করবেন, আর যাদেরকে লক্ষ্য করে আপনি বাক্য বর্ষণ করবেন, অগ্নিবর্ষণ করবেন, তারা আবার মন্ত্রিসভায় বহাল তবিয়তে থাকবে। দুটো তো মেলানো যায় না। আপনি অনেক এসব বলেছেন যে তোলা যাবে না, করে কমে খাওয়ার জায়গা নয়। কি হয়েছে? বন্ধ কোথায় হয়েছে? আরে মাতৃমূর্তি তৈরি করেন মৃৎশিল্পীরা, ঠাকুরের উচ্চতা অনুযায়ী তোলার পরিমাণ নির্ধারিত হয়। ওই ৭৫-২৫-এর গল্প আপনি বলেছিলেন এক সময়, আপনার দলের সতীর্থরাও বলেছিল। এখন আপনি বলছেন টাকা তোলার মাস্টার চাই না, জনসেবক চাই। মানুষের সেবা করতে গেলে ও তো নারায়ণ সেবা, জীবের সেবা শিবের সেবা। তার জন্য তৃণমূল কংগ্রেস করতে হবে নাকি? এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা নিঃস্বার্থে মানব সেবা করে। রামকৃষ্ণ মিশন আছে, ভারত সেবাশ্রম সংঘ আছে, আরো অনেক প্রতিষ্ঠান আছে, সেখানে মানুষ যাবে। মানব সেবা করবার জন্য তৃণমূল করতে যাবে কেন? আর তৃণমূল করলেই ওই তোলার সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে। আপনার ঘুম ভেঙে যে বিলম্বিত বোধোদয় আপনি এসব বললেন, সবারই নজর থাকবে আগামী দিনে আপনার কথা ও কাজের কোনো মিল আছে নাকি পুরোটাই শূন্যকুম্ভের ঝংকার, রাজ্যের মানুষের কাছে একটা মিথ্যা স্বপ্ন ফিরি করা যে তিনি চেষ্টা করছেন বদল করা। সময় উত্তর দেবে সবকিছু। তবে কালকে ২৪ তারিখ জমেছিল যাত্রাপালা, দিদির কানমোলা।